क्या हो गया ये पश्चिम बंगाल में? नहीं देखिए, 2021 में जिस चुनाव में मैं जुड़ा हुआ था, जिसमें टीएमसी जीती थी, रहे हम विधायकों का 50-50-60 विधायकों का पार्टी छोड़ देना, ममता से अलग होना, सांसदों का छोड़ देना, तो ये कहीं दिखाता नहीं है कि ममता कोई बड़ा नेता, एमएलए, एमपी बड़ा नेता छोड़कर जाता है तो तात्कालिक तौर पर सर्वाइवल की लड़ाई है। कांग्रेस से मर्जर करने की नौबत? ये जरूर है कि जब आपको इतनी बड़ी हार मिलती है और आपके विपक्ष में बीजेपी जैसी एग्रेसिव पार्टी है, जरूर वो चाहेंगे कि आपको दबाएं, आपको खत्म कर दें। लेकिन जो मेरी थोड़ी बहुत समझ है, मुझे ऐसा कभी नहीं दिखता है, कम से कम अगले 5-7 सालों में, 10 सालों में, कि टीएमसी और कांग्रेस पार्टियों का गठबंधन में जाना सर्वाइवल के लिए या अकेले लड़ना और मर्ज करना, दोनों दो बात है, क्योंकि अलग वो लोग भी ये नहीं चाहते हैं। প্রশান্ত কিশোর ভারতীয় রাজনীতিতে একটি অতি পরিচিত এবং বহু চর্চিত নাম, যিনি শুধু বাংলা নয়, বিহার নয়, গোটা ভারতবর্ষের রাজনীতির আঙিনায় পিকে বলে পরিচিত। প্রশান্ত কিশোর রাজনৈতিক মহলে অনেকেই বলে থাকেন বা দাবি করে থাকেন 2021 সালে যদি প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থাকতো, তাহলে হয়তো 2026 নয়, 5 বছর আগেই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটলেও ঘটে যেতে পারত। এটা নিয়ে বহু তর্ক বিতর্ক আলোচনা রয়েছে। প্রশান্ত কিশোর কিন্তু দেশের কর্পোরেট রাজনীতিতে অন্যতম জনক। একটা সময় বিহারের নীতিশ কুমারের দল জেডিইউর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এই প্রশান্ত কিশোর। একেবারে সক্রিয় রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তারপর রাজনীতি ছেড়ে তিনি একটি ভোট কুশলী সংস্থা, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন, বহু চর্চিত, বহু আলোচিত, এখন তো আরো বেশি করে আলোচিত, অন্তত এই বাংলার বুকে, আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, যার কর্ণধার বা অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই প্রশান্ত কিশোর। 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আসার আগে প্রশান্ত কিশোর তাদের পরামর্শদাতা ছিলেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে কাজ করে তাদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ধরা হয়, 2019 সালে আইপ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তারপর 2021 সালে অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও তৃণমূলকে একটা সহজ জয় এনে দিতে পেরেছিলেন এই প্রশান্ত কিশোর। এরপর প্রশান্ত কিশোর আইপ্যাক ছেড়ে আবার সক্রিয় রাজনীতিতে চলে যান এবং বিহারের রাজনীতিতে তিনি জনসুরজ পার্টি বলে একটি দল গঠন করেন। অনেকেই মনে করছিল এসআইআর পরবর্তী বিহারের শেষ বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের দল জনসুরজ পার্টি খুব ভালো ফলাফল করবে, কিন্তু বাস্তবের মাটিতে সেটা হয়নি। অন্যদিকে আইপ্যাক ছেড়ে প্রশান্ত কিশোর গেলেও তৃণমূল কংগ্রেস বা বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ছাড়তে পারেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বা তৃণমূলেরও সবাই বলছেন, সেই আইপ্যাকই নাকি এবার তৃণমূলের ভরাডুবির অন্য কারণ, যে আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোর ছিলেন না। আবার এই আইপ্যাকই তৃণমূলকে 2021 সালে সহজ জয় এনে দিয়েছে। তো এই প্রতিবেদনে দর্শক বন্ধুরা আমি আপনাদের শোনাবো প্রশান্ত কিশোরের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার, যেটা একটি বিখ্যাত সর্বভারতীয় চ্যানেলকে তিনি দিয়েছেন, যেখানে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উঠে এসছে, বিশেষ করে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর। মূলত 3-4টি প্রশ্ন ওই সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফ থেকে প্রশান্ত কিশোরকে করা হয়েছিল। 1, 2026-এ তৃণমূলের পতনের কারণটা কি হয়ে গেল বাংলায়, এমন তো অনেকে ভাবেননি। 2, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যখন তৃণমূল শাসক থেকে বিরোধী হয়ে গেল, 3 দিনও লাগলো না 3-4টে ভাগে টুকরে টুকরে গ্যাং হয়ে গেল তৃণমূলের। সাংসদদের 2টো গোষ্ঠী, বিধায়কদের 2টো গোষ্ঠী, কাউন্সিলরদের 4টে গোষ্ঠী, ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই জানেন সেটার কারণ কি, সেটার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অদূর ভবিষ্যতে অস্তিত্ব সংকটে ভুগবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরও একটি প্রশ্নের উত্তর প্রশান্ত কিশোর খুব যুক্তি সহকারে ব্যাখ্যা করেছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পরিস্থিতি, তাতে তৃণমূল নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎটা কি, তিনি কি সার্ভাইভ করতে পারবেন, নাকি খুব দ্রুত রাজনৈতিকভাবে ইতিহাসের পাতায় চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। আরও একটি প্রশ্ন যেটা খুব চর্চায় আসছে, 2026 বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে তো গিয়েছিলেন, সেটা নয় আলাদা বিষয়, তারা ইন্ডিয়া জোটে অনেক দিন ধরেই ছিলেন। কিন্তু দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বোচ্চ 2 নেতা নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে বৈঠক করেছেন। সেই জায়গা থেকে একটা চর্চায় উঠে আসছে, তাহলে কি এমন আমরা দেখতে পারি হয়তো কিছুদিন পরে বা কয়েক মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মার্চ করে যাবেন। এটা নিয়েও প্রশান্ত কিশোর কিন্তু দারুণ একটা যুক্তি খাড়া করেছে এবং তিনি পরিষ্কার বলেছেন মার্চ হবে, জোট হবে, নাকি এমন কিছুই হবে না। এবং এই যে প্রশ্নগুলির উত্তর প্রশান্ত কিশোর দিয়েছেন, সেখানে তিনি বেশ কিছু পরিসংখ্যান ব্যবহার করেছেন,
যুক্তি খাড়া করেছেন। গোটা ভারতবর্ষের কনটেক্সটে রাজনৈতিক কেস স্টাডি তুলে ধরে ধরে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এবং কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার, মিলে যাওয়ার বা মার্চ হওয়ার সম্ভাবনাগুলি নিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন। পাশাপাশি তাকে প্রশ্নকর্তা এই প্রশ্নও করেছিলেন যে এই এত সাংসদ, বিধায়ক, যাদের মধ্যে অনেকে হেভিওয়েট, অতীতে কেউ মন্ত্রী ছিলেন, তারা যে ছেড়ে চলে যাচ্ছেন, তাতে কি কোর তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কোনো আলাদা প্রভাব পড়তে পারে? এই সব প্রশ্নের উত্তর অত্যন্ত যুক্তি সহকারে ব্যাখ্যা করেছেন প্রশান্ত কিশোর। দর্শক বন্ধুরা, আবার শুনুন সর্বভারতীয় চ্যানেলের সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ, যেখানে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল कांग्रेस এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ঠিক কি बोलें। 5 राज्यों का चुनाव देखा, लेकिन पश्चिम बंगाल के बारे में बात करेंगे क्योंकि आपने वहां पे ममता बनर्जी पार्टी के लिए काम किया हुआ है। क्या हो रहा है पश्चिम बंगाल में? नहीं, देखिए, एंटी इनकम्बेंसी रही होगी और कहीं ना कहीं टीएमसी वाले थोड़े कॉम्प्लेसेंट हो गए थे, क्योंकि आपको याद होगा 2021 में जिस चुनाव में मैं जुड़ा हुआ था, जिसमें टीएमसी जीती थी, उससे पहले के पंचायत और लोकसभा के चुनाव में टीएमसी को झटका लगा था और पूरे भारत में ये चर्चा चल रही थी कि भाजपा बंगाल जीत रही है या जीत सकती है, हार सकती है। तो जब आप थोड़ा डरे हुए होते हैं तो आप सुधार का, बेहतरी का प्रयास करते हैं, मेहनत करते हैं। उसके उलट इस बार पंचायती चुनाव में टीएमसी को बड़ी जीत मिली और लोकसभा के चुनाव में भी हम लोग जैसे लोगों के आकलन के विपरीत टीएमसी को अच्छी सीटें आ गई। तो अब जो भाजपा का समर्थक था बंगाल में, वो भी कह रहे थे कि नहीं, लड़ाई तो अच्छी होगी लेकिन जीत तो दी ही जाएंगी। तो कहीं ना कहीं वो कॉम्प्लेसेंसी थी और बीजेपी ज्यादा तैयारी करके गए थे। बाकी जो सरकारी व्यवस्था, एसआईआर है, सेंट्रल फोर्सेस का उपयोग दुरुपयोग है, लोगों को एडमिनिस्ट्रेशन को टेक ओवर करने की बात है, वो सारी बात तो है, काउंटिंग में हंगामा हुआ है, वो सारी बात है। लेकिन मूल बात मैं मानता हूं कि कहीं ना कहीं टीएमसी ने इस चुनाव में दे वर कॉम्प्लेसेंट, उन्होंने हल्के से लिया, हल्के से इस नजरिए से लिया कि उनको लगा कि अब बंगाल में भाजपा हमको नहीं हरा सकती है, उसका ही लाभ भाजपा उठा ले गई। जो देख रहे हैं हम, विधायकों का 50-50-60 विधायकों का पार्टी छोड़ देना, ममता से अलग होना, सांसदों का छोड़ देना, तो ये कहीं दिखाता नहीं कि ममता से भी नाराजगी थी जो कहीं ना कहीं अंदर था, वो बाहर निकल कर आया। देखिए, ये तो पार्टी का अपना इंटरनल मैटर है और पार्टी और उसकी विचारधारा वो विधायकों से और एमपी से तय नहीं होती है। कांग्रेस की आप देख लीजिए, कांग्रेस के जो हालात हैं, पिछले 10-12 सालों में कितने नेता कांग्रेस को छोड़कर चले। इसका मतलब कांग्रेस खत्म तो नहीं हो गई। कोई बड़ा नेता, एमएलए, एमपी बड़ा नेता छोड़कर जाता है तो तात्कालिक तौर पर जरूर दल को झटका लग सकता है, दल कमजोर दिख सकता है, हो सकता है। लेकिन मूलतः हम लोग को ये नहीं भूलना चाहिए कि आज भी टीएमसी को 2 करोड़ से ज्यादा वोट बंगाल में पड़ा है और वो वोट सही या गलत ममता बनर्जी के लिए पड़ा है, उनकी नीतियों पर पड़ा है, उनके विचारधारा पर पड़ा है, उनके कार्यक्रमों पर पड़ा है। तो उस 2 करोड़ वोट को आप 10, 20, 25, 50 एमएलए के आने जाने से नहीं तौल सकते हैं। एमएलए तो जीत कर जब आए हैं तो टीएमसी के सिंबल पर जीत कर आए हैं, तो क्या वो निर्दलीय जीत पाएंगे? तो मैं एमएलए और एमपी के या कुछ कॉर्पोरेटर्स के छोड़ के जाने को बहुत बड़ी घटना नहीं मानता। चर्चा ये भी है कि भाई कांग्रेस से मर्जर करने की नौबत आ गई है। मुझे ऐसा नहीं लगता है कि ऐसा कभी होगा, लेकिन ये जरूर है कि जब आपको इतनी बड़ी हार मिलती है और आपके विपक्ष में बीजेपी जैसी एग्रेसिव पार्टी है, तो जरूर वो चाहेंगे कि आपको दबाएं, आपको खत्म कर दें। लेकिन पार्टियां ना एक दिन में बनती हैं, ना एक दिन में खत्म हो सकती हैं। विचारधारा का जो प्रभाव है, जो संगठन है, वो टीएमसी एक दिन में बनी नहीं है, टीएमसी एक दिन में खत्म नहीं होगी। और ये बात सिर्फ टीएमसी के लिए नहीं है, कांग्रेस के लिए हो या भाजपा के लिए। भाजपा के भी कभी 2 एमपी आ गए थे, लेकिन उससे भाजपा की विचारधारा, उनका संगठन, वो थोड़ा कम ज्यादा हो सकता है, वो खत्म नहीं हो सकता है। मैं जितनी राजनीतिक समझ मेरी है, मैं दावा नहीं कर सकता हूँ, मुझे पता नहीं कि उनकी क्या बात हो रही है, लेकिन जो बाहर से दिखता है, जो मेरी थोड़ी बहुत समझ है, मुझे ऐसा कभी नहीं दिखता है, कम से कम अगले 5-7 सालों में, 10 सालों में, कि टीएमसी और कांग्रेस का बंगाल में मर्जर हो जाएगा। ये बिल्कुल सिरे से इस बात को बहुत मुश्किल है, इसलिए कि कांग्रेस भी कोई उफान पर नहीं है। आप देखिए, भाजपा की सर्वाइवल के लिए सवाल है। मैं आपको बता रहा हूं, आप इसके लिए कोई आपको बहुत इनसाइडर बनने की जरूरत नहीं है। भाजपा की इतनी ताकत है
सत्ता में हर जगह हैं, करीब करीब 75% इंडिया रूल कर रहे हैं। इसके बावजूद छोटी छोटी पार्टियां हैं। बिहार को देख लीजिए, क्या मांझी जी मर्ज कर जाएंगे बिहार भाजपा में? क्या कुशवाहा जी मर्ज कर जाएंगे भाजपा में? क्या चिराग पासवान मर्ज कर जाएंगे भाजपा में? कांग्रेस के नहीं रहे थे ना पहले से। मेरी बात समझिए आप, पार्टियों का गठबंधन में जाना सर्वाइवल के लिए या अकेले लड़ना और मर्ज करना दोनों दो बात है। क्योंकि अलग पार्टी है तो उसकी पीछे सोच है, उसके पीछे कारण है। और कई बार ये जिस पार्टी को आप कह रहे हैं कि मजबूत है, जिसमें मर्ज करना चाहिए, वो लोग भी ये नहीं चाहते हैं। अनलेस कि जो पार्टी है बिल्कुल उसको चलाना मुश्किल हो जाए, मर्जर की संभावना बहुत कम है। टीएमसी अरे ये तो बड़ी पार्टियां हैं, इससे बहुत छोटी मर्ज नहीं करती हैं। मर्जर बहुत बड़ी बात है। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন প্রথম প্রশ্ন প্রশান্ত কিশোরের কাছে ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যম রেখেছিল যে এত ভালো সংগঠন যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা শাসন ক্ষমতায় ছিল, হঠাৎ কি এমন হলো যে এমন বিপর্যয়, এমন বড় হার? প্রশান্ত কিশোর স্পষ্টতই বললেন যে প্রথম কথা, একটা বিরাট বড় অ্যান্টি ইনকামবেন্সি ছিল বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। এবং আপনারা জানেন প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কারণগুলি কি কি ছিল, আরজিকর থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, তোলাবাজি ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। এর পাশাপাশি প্রশান্ত কিশোর আরো একটি ব্যাখ্যা করলেন, যেটা আমার অন্তত খুব যুক্তিগ্রাহ্য বলে মনে হচ্ছে। সেটা হলো হালকাভাবে নেওয়া, যে 2021-এ হারিয়েছি, 24-এ এমন ফল হয়েছে, পঞ্চায়েতে ভোটে হারিয়েছি, সব ইলেকশনে বিজেপিকে উড়িয়ে দিচ্ছি, এটাতেও উড়িয়ে দেবো, কিচ্ছু হবে না। অর্থাৎ বিজেপির মতো দলকে আন্ডার এস্টিমেট করা, এটা একটা কারণ। এবং সেটা বলতে গিয়ে প্রশান্ত কিশোর বললেন যে 2021 সালের ইলেকশনে তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে কাজ করছেন, তৎকালীন আইপ্যাক, এখনকার লবডঙ্কা আইপ্যাক না, তৎকালীন আইপ্যাক, তার আগে কিন্তু 2018-এ পঞ্চায়েত ইলেকশনে একটা ধাক্কা খেয়েছিল এবং 19-এ লোকসভা ইলেকশনে ব্যাপক ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে একটা চাপ ছিল, দলের খুঁটি নাটি ফাঁক ফোকর দুর্বলতা সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছিল, তার ফলে দল 21-এ জিতেছিল। 2 নম্বরে, এই যে ব্যাপক পরাজয়ের পর দল ভেঙে যাচ্ছে, সাংসদ বিধায়করা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, নেতা নেত্রীরা বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে প্রশান্ত কিশোরের একটা যুক্তি যে কোনো দল এত সহজে তৈরি হয় না বা কোনো দল এত সহজে ভাঙে না। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ব্যাপক চাপে থাকলে বা অস্তিত্ব সংকটে থাকলেও হঠাৎ করে যে তৃণমূল কংগ্রেস দলটা ভ্যানিশ হয়ে যাবে এমনটাও মনে করেন না প্রশান্ত কিশোর। কারণ তিনি মনে করেন ওরকম অনেক আসবে যাবে, ভারতবর্ষে এমন উদাহরণ অনেকই আছে, কিন্তু দলটা হয়তো থেকে যাবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এখনই যে অন্ধকার সেটা বলতে রাজি নন প্রশান্ত কিশোর। এর বাইরে আরও একটি প্রশ্ন তার সামনে উঠে এসেছিল, সেটা হচ্ছিল যে অদূর ভবিষ্যতে এই তৃণমূল কংগ্রেস কি মার্জ হয়ে যেতে পারে কংগ্রেসের সঙ্গে, যেটা নিয়ে প্রচুর চর্চা চলছে। প্রশান্ত কিশোরের একটা স্পষ্ট বক্তব্য, দল এমনভাবে মার্জ হয় না। কারণ তৃণমূল কংগ্রেসের কাছে একটা ব্যাপক ভোট আছে, 2,60,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। খারাপ হোক ভালো হোক যে কোনোভাবেই হোক, তৃণমূল কংগ্রেসকে 2,60,00,000 মানুষ ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা জনসমর্থন আছে, এখন হয়তো গ্রাসরুট লেভেলের সংগঠন আছে। ফলে তৃণমূল কংগ্রেসও চাইছে না কংগ্রেসের সঙ্গে মিশে যেতে, আবার কংগ্রেসও হয়তো চাইবে না তৃণমূল কংগ্রেস তাদের সাথে মিশে যাক। যেটা হতে পারে এই পরিস্থিতিতে, এই কঠিন পরিস্থিতিতে সামনে নির্বাচনগুলিতে জোট হতে পারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। কিন্তু তিনি মনে করেন না আগামী 5-10 বছরে অন্তত তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের কোনো মার্চ হবে। এটা অন্তত প্রশান্ত কিশোরের ব্যাখ্যা। তো দর্শক বন্ধুরা, প্রশান্ত কিশোরের এই ব্যাখ্যার কোন কোন বিষয়গুলির সঙ্গে আপনারা সহমত, কোনগুলির সঙ্গে আপনারা সহমত নন, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।